ঢাকা কলেজ রসায়ন বিভাগের অনার্স থার্ড ইয়ারের শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা মাস স্পেকট্রোস্কোপি পড়ছিলাম, ভর বর্ণালিমিতি আমরা জানি যে গত দুটো লেকচার থেকে আমরা ভর বর্ণালিমিতি পড়ছি। ভর বর্ণালিমিতির প্রথম দিকে আমরা থিওরিগুলো কীভাবে কাজ করে সেগুলো বলেছি। তারপরে গতদিন থেকে আমরা হচ্ছে স্ট্রাকচারে বা কোনো নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে এটা কীভাবে হয় সেটা নিয়ে আলোচনা করছি। আমি একটু যদি রিভিউ করি পেছন দিক থেকে, ভর বর্ণালিমিতি হচ্ছে আমরা জানি যে অন্যান্য স্পেকট্রোস্কোপি বা বর্ণালীর মতো ভর বর্ণালীর কাজ হচ্ছে একটা স্ট্রাকচার ডিটারমাইন করা কোনো একটা যৌগের। যন্ত্রের মধ্যে একটা যৌগকে ইনজেক্ট করা হয়, ইনজেক্ট করার পরে সেখান থেকে ওই যন্ত্রটা হচ্ছে প্রসেস করে একটা গ্রাফ বের করে দেয় আমাদেরকে, যেটা আমরা যে পিক বলি আর কি, বিভিন্ন গ্রাফ কী বলে বর্ণালীর চিত্র বলি আর কি। তো সেই চিত্রগুলোকে অ্যানালাইসিস করে বা ব্যাখ্যা করে আমরা বলতে পারি এই যৌগটা হচ্ছে এই আর কি, ঠিক আছে। তো এটার জন্য আমাদের যন্ত্রের মধ্যে ইনজেক্ট করা হয়। ইনজেক্ট করলে হচ্ছে ওই একটা ইলেকট্রনের বিম ওই যৌগটাকে আঘাত করে বোমবার্ড করে আঘাত করার ফলে যৌগটা ভেঙে যায় বিভিন্ন আণবিক ভরের অনেকগুলো আয়ন তৈরি হয়। সেই আয়নগুলোকে একটা হচ্ছে গ্রাফ আকারে প্রকাশ করা হয় রিলেটিভ অ্যাবান্ডেন্সের উপরে, আপেক্ষিক প্রাচুর্যতার উপরে। সবচেয়ে বেশি সংখ্যায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে সবচেয়ে লম্বা একটা পিক পিক মানে হচ্ছে এরকম দাগ, ঠিক আছে। সবচেয়ে উঁচু যেটা সেটাকে বলা হয় বেস পিক। যে আণবিক ভরের জন্য সবচেয়ে লম্বা পিক পাওয়া যায়, সবচেয়ে লম্বা পিক মানে হচ্ছে ওইটা সবচেয়ে বেশি সংখ্যায়, এই আয়নটা সবচেয়ে বেশি সংখ্যায় তৈরি হয়েছে, সেটাকে 100% ধরে বাকিগুলোকে আস্তে আস্তে ওইভাবে গ্রাফে স্থানান্তর করা হয়, ঠিক আছে। এক্স অক্ষের দিকে তাকিয়ে হচ্ছে আণবিক ভর M/E, ওয়াই অক্ষের দিকে রিলেটিভ অ্যাবান্ডেন্স বা আপেক্ষিক প্রাচুর্যতা, এইভাবে থাকে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে গতদিন অ্যালকিনগুলো কীভাবে হচ্ছে ফ্র্যাগমেন্ট হয়, ভেঙে যায়, তার একটা স্বাভাবিক বলছিলাম যে অ্যালকিনগুলো কীভাবে ভেঙে যায়। আজকে আমরা সেরকম আরও কিছু দেখবো যে অ্যালকিন কীভাবে ভাঙে, অ্যারোমেটিক যৌগ কীভাবে ভাঙে বা সোয়ানা, এরকম হচ্ছে এগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করবো, ঠিক আছে। দেখো আমরা হচ্ছে দিয়েছি ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন অফ অ্যালকিনস। অ্যালকিন কীভাবে ফ্র্যাগমেন্ট হয়, ভেঙে যায়। আমরা যখন বোমবার্ড করবো কোনো একটি ইলেকট্রনের বিম দিয়ে, যখন বোমবার্ড করবো কোনো একটি যৌগের মধ্যে, তখন অ্যালকিনটা কীভাবে ফ্র্যাগমেন্ট হবে, ভেঙে যাবে আর ভেঙে যায়। সেখানে মানে একটা জেনারেল ট্রেন্ড আছে অ্যালকিন, সমস্ত সেই ট্রেন্ডগুলো আমরা বলি। ফ্র্যাগমেন্ট হবে, ভেঙে যাবে যখন, তো সেই ভেঙে যাওয়ার সময় সবচেয়ে বেশি তীব্র যে আয়নটা তৈরি হবে সেটা হচ্ছে মলিকুলার আয়ন বা আণবিক আয়ন। আমরা বলেছি যে আণবিক আয়নটা হচ্ছে কোনো একটি যৌগ, কোনো একটি কম্পাউন্ড যখন হচ্ছে কোনো একটি কম্পাউন্ড যখন ইলেকট্রনের বিম দিয়ে আঘাত করা হয়, তখন ওই যে যৌগটাকে ইলেকট্রনের বিম দিয়ে আঘাত করা হয়েছে সেই যৌগটারই আয়ন একটা ইলেকট্রন সরে যাওয়ার পরে যে আয়নটা তৈরি হয় সেটা হচ্ছে মলিকুলার আয়ন। তার মানে আমাদের যে অ্যালকিনগুলো তৈরি হয়, অ্যালকিন থেকে যে আয়ন তৈরি হবে সেই আয়ন হচ্ছে সবচেয়ে বেশি তীব্র যে পিক তৈরি হবে সেটা হচ্ছে মলিকুলার আয়ন, মানে ওই যে যৌগটা আমরা শুরু করছি ওইটারই জাস্ট একটা ইলেকট্রন সরে যাওয়ার পরে যে আয়নটা তৈরি হয়। অনেক সময় ছোট প্রশ্ন আসে যে অ্যালকিন বা অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে আণবিক আয়নটাই সবচেয়ে বেশি তীব্র কেন, এরকম দুই মার্কসের একটা প্রশ্ন যে অ্যালকিন বা অসম্পৃক্ত যৌগের আণবিক আয়নটাই সবচেয়ে তীব্র কেন। তো সহজ উত্তর হচ্ছে যে এই আণবিক আয়ন থেকে বা অসম্পৃক্ত যৌগ বা অ্যালকিন থেকে যখন একটা ইলেকট্রন চলে যায়, একটা ইলেকট্রন চলে যাওয়ার ফলে তখন যে কী বলবো যে আয়নটা তৈরি হয় মলিকুলার আয়ন, সেই আয়নটা হচ্ছে রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলাইজ হয়, ঠিক আছে। তাহলে উত্তরটা কি, যে অসম্পৃক্ত যৌগ থেকে বা অ্যালকিন থেকে একটা ইলেকট্রন চলে যাওয়ার পরে যে আয়নটা তৈরি হয়, যে পজিটিভ চার্জযুক্ত আয়ন তৈরি হয়, সেই আয়নটা রেজোন্যান্স স্টেবিলাইজ, রেজোন্যান্স সুস্থিত। রেজোন্যান্স মানে আমরা জানি ইলেকট্রন হচ্ছে এক বন্ধন থেকে আরেক বন্ধনে ইলেকট্রন হচ্ছে স্থানান্তরের মাধ্যমে একটা স্টেবল অবস্থা হয়, ঠিক আছে। যত বেশি রেজোন্যান্স স্ট্রাকচার হবে তত বেশি স্টেবল আর কি, ঠিক আছে। যাই হোক, তাহলে অ্যালকিন থেকে বা অসম্পৃক্ত যৌগ থেকে একটি ইলেকট্রন চলে যাওয়ার ফলে যে পজিটিভ চার্জ বা আয়ন তৈরি হয় সেই আয়নটা
রেজোনেন্স স্টেবিলাইজ, রেজোনেন্স সুস্থতা, ঠিক আছে। তো ফলে সে হচ্ছে এই মলিকুলার আয়নটা হচ্ছে সবচেয়ে তীব্র পিক দেয়, ঠিক আছে। তারপরে আরেকটা জেনারেল ট্রেন্ড আছে, সাধারণ একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে মলিকুলার আয়ন যেটা আণবিক আয়ন, তার আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আণবিক আয়নের পিকের যে রিলেটিভ অ্যাবান্ডেন্স বা আপেক্ষিক প্রাচুর্যতা সেটা হ্রাস পেতে থাকে, ঠিক আছে। মানে যত আণবিক আয়নের আণবিক ভর যত বৃদ্ধি পেতে থাকবে, মানে হচ্ছে যার কার্বন সংখ্যা যত বৃদ্ধি পেতে থাকবে, কার্বন 2-এর থেকে 3, 3-এর থেকে 4, মানে হচ্ছে কার্বন সংখ্যা যত বৃদ্ধি পেতে থাকবে, মানে আণবিক ভর বৃদ্ধি পেতে থাকবে, তখন যে মলিকুলার আয়ন যেটা মলিকুলার বা আণবিক আয়ন তার পিকের হচ্ছে তীব্রতা আস্তে আস্তে, মানে মলিকুলার আয়নের পিকের আপেক্ষিক প্রাচুর্যতা হচ্ছে কমতে থাকবে। মানে যত বেশি কার্বন সংখ্যার অ্যালকিন থাকবে, অসম্পৃক্ত যৌগ থাকবে, তাদের রিলেটিভ মানে মলিকুলার আয়নের আপেক্ষিক প্রাচুর্যতা হচ্ছে কমতে থাকবে। মানে ছোট 2 বা 3 এরকম মানে কম সংখ্যার যে কম কার্বন সংখ্যার যে যৌগগুলো আছে, অ্যালকিন বা অসম্পৃক্ত যৌগগুলো, তাদের হচ্ছে আণবিক ভর যেহেতু কম, অর্থাৎ তাদের আণবিক আয়নের পিক হচ্ছে তীব্রতা রিলেটিভ অ্যাবান্ডেন্স হচ্ছে বেশি থাকবে, আর বেশি কার্বন সংখ্যাগুলো হচ্ছে আপেক্ষিক প্রচলতা কম থাকবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমরা যে অ্যালকেনে বলেছিলাম, যে অ্যালকেনের মধ্যে যে বলেছিলাম যে তাদের যে ইগুলো তৈরি হবে, আয়নগুলো তৈরি হবে, সেই আয়নগুলো হচ্ছে 14 আণবিক ভর দূরে দূরে পাওয়া যায় নর্মালি অ্যালকেনগুলোর ক্ষেত্রে, তাই বলেছিলাম, ঠিক আছে। যদি চাক্রিক অ্যালকিন হয়, চাক্রিক অ্যালকিন যেমন মনে করো যে সাইক্লোহেক্সিন বা সাইক্লোবিউটিন বা এরকম কিছু একটা যদি থাকে, চাক্রিক অ্যালকিন যেগুলো আছে তাদের ক্ষেত্রেও যখন ফ্র্যাগমেন্ট হবে, ভেঙে যাবে, তাদের ক্ষেত্রেও 14 আণবিক ভর দূরে দূরে পিক পাওয়া যাবে। মানে 14 দূরে দূরে পাওয়ার কারণ আমরা বলেছি যে CH2 একটা করে CH2 বের হয়ে যাওয়ার, CH2 বলেছি, সি হচ্ছে কার্বনের 12 আর 2টা হাইড্রোজেনের 2, 14, এই 14 দূরে হচ্ছে আণবিক ভর পাওয়া যাবে, ঠিক আছে, আণবিক ভরের পিক পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে চাক্রিক অ্যালকিন যদি হয় তাহলে সেক্ষেত্রে 14 আণবিক ভর মানে CH2 একটা করে বেরিয়ে যেয়ে একটা করে আয়ন পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে এরকম আছে। আরেকটা হচ্ছে আমরা ম্যাকলেফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হবে যদি গামা হাইড্রোজেন থাকে। আমরা ম্যাকলেফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট এর আগের ক্লাসটাতে বলেছি। তো ম্যাকলেফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার শর্তই হচ্ছে যে গামা পজিশনে হাইড্রোজেন থাকতে হবে কমপক্ষে একটা, ঠিক আছে। গামা পজিশন মিনস আমাদের যে অ্যালকিন বা অসম্পৃক্ত যে অবস্থা আছে, যেখানে দ্বিবন্ধনটা যেখানে আছে সেটার সাপেক্ষে গামা অবস্থানে, সেটার পরেরটা হচ্ছে আলফা, পরের কার্বনটা হচ্ছে আলফা, তারপরটা বিটা কার্বন, তারপরটা হচ্ছে গামা কার্বন। এই গামা কার্বনে যখন হচ্ছে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাকলেফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হবে। আমাদের অ্যালকিনের ক্ষেত্রেও এই ম্যাকলেফার্টি রিঅ্যারেঞ্জমেন্টটা হবে যদি গামা অবস্থায় অ্যালকিনের সাপেক্ষে যদি গামা অবস্থানে হাইড্রোজেন থাকে কমপক্ষে একটা, একের বেশি থাকলে অসুবিধা নেই, কমপক্ষে একটা হাইড্রোজেন থাকে, তাহলে সেক্ষেত্রে ম্যাকলেফার্টি। এটা হচ্ছে আমাদের অ্যালকিনগুলো হচ্ছে জেনারেল ট্রেন্ড অফ ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। তো এইরকম যখনই আমরা একটা অ্যালকিনকে যখন ফ্র্যাগমেন্ট করতে যাব তখন হচ্ছে এই বিষয়গুলো নর্মালি সামনে আসবে আর কি, ঠিক আছে। এগুলো জেনারেল ট্রেন্ড, সব অ্যালকিন বা সম্পর্কিত যেগুলো প্রযোজ্য আর কি, দু একটা ক্ষেত্রে এক্সেপশন হবে আর কি, কিন্তু জেনারেল ট্রেন্ড হচ্ছে এইরকম আর কি, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার প্রশ্ন যখন আসে, অনেক সময় প্রশ্ন আসে এরকম যে অ্যালকিনগুলো কীভাবে ফ্র্যাগমেন্ট হয়, জেনারেল ট্রেন্ডগুলো কী লিখবে, এভাবেও প্রশ্ন আসে অনেক সময়। তো এগুলো একটু মুখস্থ করতে হবে, আর এইভাবে না আসলে তো অ্যালকিন দিয়ে দেবে যে এই অ্যালকিনটা দিলাম, ফ্র্যাগমেন্ট করলো, ভেঙে ফেললো, কীভাবে হবে। এগুলো আমি উদাহরণ আরও কিছু দিব আর কি। আমরা হচ্ছে জেনারেল ট্রেন্ড হচ্ছে করে নিই। অ্যারোমেটিক কম্পাউন্ডের আমরা যদি করতে চাই, এখানে মলিকুলার আয়ন হচ্ছে
বেশি পাওয়া যায়, সংখ্যায় বেশি পাওয়া যায়। এগুলো জেনারেল ট্রেন্ড। এবারেও এটা হচ্ছে আমি দেখছি যে আমাদের মলিকুলার আয়ন বা আণবিক আয়ন যেটা সবচেয়ে বেশি পিক পাওয়া যায় এখানে, মানে সংখ্যায় বেশি পাওয়া যায়। তারপরে হচ্ছে মলিকুলার আয়নের সাথে 1 যোগ এবং মলিকুলার আয়নের সাথে 2 যোগ নিয়েও এরকম দুটি পিক পাওয়া যায়। এগুলো কেন পাওয়া যায় সেগুলো আমরা বলবো। এগুলো হচ্ছে তারপরে প্রতিস্থাপিত অ্যারোমেটিক যৌগ, যেটা যদি মনে করো যে টলুইন বা দুইটা অ্যালকেন, দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন যদি যুক্ত থাকে, এরকম আর যাই যুক্ত থাকুক, যখন এইরকম প্রতিস্থাপিত অ্যারোমেটিক যৌগ থাকবে, সেই প্রতিস্থাপিত অ্যারোমেটিক যৌগের জন্য এরকম 91 মানে 91 একটা হচ্ছে পিক পাওয়া যাবে। সেটা এই যৌগ এই আয়নটার জন্য পাওয়া যায়। এটা কীভাবে পাওয়া যায় সেটা আমরা একটু দেখাচ্ছি। তাহলে জেনারেল ট্রেন্ড হচ্ছে মলিকুলার আয়ন পিক হচ্ছে সবচেয়ে বেশি তীব্র, এম প্লাস প্লাস 1 এবং এম প্লাস প্লাস 2 এই দুইটাতে পিক পাওয়া যায়। ঠিক আছে, এরকম মানে আণবিক আয়নের সে 1 যোগ করার পর যেটা হয় সেটা একটা পিক, আণবিক আয়নের জন্য সাথে 2 যোগ করার পর যে পিক পাওয়া যায় সেটা একটা। আর প্রতিস্থাপিত বা এই প্রতিস্থাপিত অ্যারোমেটিক যে যৌগ, সেই যৌগের ক্ষেত্রেও হচ্ছে সেই যৌগের ক্ষেত্রে 91 একটা পিক পাওয়া যায়। ঠিক আছে, 91টা কী জন্য এইরকম আর। আচ্ছা, এটা দিয়ে আমরা একটু দেখি আর কি 91 কীভাবে পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে জেনারেল ট্রেন্ড, সাধারণ এই যে সব অ্যারোমেটিক যৌগের এই ধরনের ট্রেন্ড আছে। ঠিক আছে, তাহলে কীভাবে 91 পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের অনেক সময় প্রশ্ন আসে, স্পেসিফিক প্রশ্ন, যে প্রতিস্থাপিত অ্যালকেন অথবা একটা যৌগ বলে দিল, এটার ক্ষেত্রে সবচেয়ে বেস পিক কী হবে, সবচেয়ে বেশি সংখ্যায় কোন আয়নটা তৈরি হবে। আমরা বলবো 91 পাওয়া যায়। কীভাবে পাওয়া যায় সেটা আমরা দেখব। মনে করো প্রোপাইল বেনজিন, এটাকে যখন আমরা হচ্ছে ইলেকট্রন দিয়ে প্রথমে আঘাত করি, সেই আঘাত করলে আয়নটা প্রথমে এই আয়ন, এটি হচ্ছে মলিকুলার আয়ন। ইলেকট্রন দিয়ে আঘাত করার ফলে সে হচ্ছে একটা ইলেকট্রন চলে যায় এবং হচ্ছে বের হয়ে যাওয়ার পরে ইলেকট্রন দিয়ে বিম দিয়ে আঘাত করে একটা ইলেকট্রন বের হয়ে যাওয়ার পরে এরকম একটা আয়ন চলে যায়। এটা হচ্ছে মলিকুলার আয়ন, আণবিক আয়ন। ঠিক আছে, এইটা যখন হচ্ছে এটাকে আঘাত, এটা একটা আয়ন তৈরি হলো, ইলেকট্রনে বিম দিয়ে আঘাত করার ফলে সে হচ্ছে আবার চলে যায়, এইটুকু অংশ চলে যায়, তাহলে তৈরি হচ্ছে এরকম। এটা হচ্ছে সেই আমাদের এটা বলা হয় ট্রোপিলিয়াম আয়ন। ঠিক আছে, এটা এইভাবে থাকে না, সে করে কি চক্রের মধ্যে প্রবেশ করে যায়। সে যেটা করে, এখানে হচ্ছে 6 কার্বন, 1টা কার্বন, এই সবগুলো মিলিয়ে একটা চক্র। এটা হলো ওইটাই, জাস্ট রিঅ্যারেঞ্জ হয়ে এটা হয় আর কি। তাহলে খেয়াল করে যে কোনো প্রতিস্থাপিত অ্যারোমেটিক যৌগ, এটা একটা প্রতিস্থাপিত
সেখানে 3 কার্বন আছে, 2 কার্বন নিয়ে হতে পারে, 3 কার্বন নিয়ে হতে পারে, 1 কার্বন নিয়ে হতে পারে, 5 কার্বন, যাই হোক যত কার্বন থাক সে করবে কি একটা কার্বন রেখে বাকিগুলো বেরিয়ে যায় আর কি, বেরিয়ে যায় এরকম হয়। এটা এইভাবে না থেকে সে আসলে এরকম 7 কার্বনের একটা চক্র হয়, সেটা হচ্ছে 91। ঠিক আছে, এইটার জন্য 91 একটা পিক পাওয়া যায়। এইটা বা এটা একই জিনিস, তবে এইটা বেশি স্টেবল আর কি, স্টেবল এবং থাকে। এটা ট্রপিলিয়াম আয়ন, এটার নাম হচ্ছে ট্রপিলিয়াম আয়ন। এইটার থেকেও আরো কিছু ফ্র্যাগমেন্ট হয়, ভেঙে যায়। সে ভেঙে যাওয়াটা হচ্ছে অ্যাসিটিলিন চলে যায়, অ্যাসিটিলিন চলে যায়, এটা তৈরি হচ্ছে 65। তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের কতগুলো পাওয়া যাবে, পিক পাওয়া যাবে, যেগুলো প্রতিস্থাপিত অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে মলিকুলার আয়ন, এই মলিকুলার আয়নের জন্য একটা পিক। এখান থেকে ট্রপিলিয়াম আয়ন রেখে বাকিটুকু চলে গেলে ফলে হচ্ছে এখানকার জন্য 91 একটা পিক পাওয়া যাবে, 65 একটা পিক পাওয়া যাবে। যদি আমরা এরকম দেখি 65 এ পিক আছে, 91 একটা লম্বা পিক আছে, বেস পিক আছে, আর মলিকুলার আয়ন যেটা আমরা তো জানি কি আমাদের তো যৌগ দেওয়াই থাকে, তাহলে আমরা কি বুঝবো এটা হচ্ছে একটা প্রতিস্থাপিত অ্যারোমেটিক কম্পাউন্ড। এইগুলো এইভাবে হচ্ছে অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে। তাহলে 91, 65 এগুলো দেখলে আমরা বুঝতে পারবো এটা অ্যারোমেটিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি, ঠিক আছে। তাহলে এরকম হয়। তাহলে এটা আসলে ভাঙে কিভাবে, দেখো এখান থেকে এইটুকু চলে যায়, এখান থেকে বন্ধনটা এখানে চলে আসে, আয়ন হয়, আয়ন হচ্ছে এইভাবে হচ্ছে, ঠিক আছে। এইটা যখন হচ্ছে আমরা হচ্ছে এটা যদি আমরা জেনারেল ভাবে লিখতে চাই, এই যে এরকম এটা এখানে চলে আসে, এটা হলো বেস পিক পাওয়া যায়, ঠিক আছে। তাহলে মূল কথা হচ্ছে এই যে এখানকার যে বন্ধনটা, সেই বন্ধনটা এখানে চলে আসে, ফলে দ্বিবন্ধন আকারে এর সাথে থাকে, আর এটা হচ্ছে একটা র্যাডিক্যাল নিয়ে চলে যায়, এইভাবে হচ্ছে বন্ধনটা ভাঙে। ট্রপিলিয়াম আয়নটা এইভাবে তৈরি হয়, এটা হচ্ছে ট্রপিলিয়াম আয়নটা, আর এটা থেকেই এটা হচ্ছে বেস পিক, ঠিক আছে। এখন আমাদের যদি 2-3টা উদাহরণ আমরা চেষ্টা করি, যে স্পেসিফিক যৌগ নিয়ে আমরা যদি বলি যে এই যৌগটার জন্য কেমন পিক পাওয়া যাবে। যেমন আমরা গতদিন পড়েছিলাম অ্যালকেন, অ্যালকেনের জন্য মনে করো অ্যালকেনের একটা সিম্পল উদাহরণ হচ্ছে এন বিউটেন, ফ্র্যাগমেন্টেশন অফ এন বিউটেন। এন বিউটেনকে তোমরা ইলেকট্রন দিয়ে বিম দিয়ে আঘাত করি, ইলেকট্রনের বিম বোম্বার্ড করা, তাহলে সেগুলোকে একটা হারাই গেলে এরকম আয়ন তৈরি, ঠিক আছে। এরকম আয়ন তৈরি হলে এটা হচ্ছে 58 মানে আণবিক ভর, আণবিক আয়ন। এখন এটি মলিকুলার আয়ন বা আণবিক আয়ন, এটা হচ্ছে এটা হলো প্রথমে আণবিক আয়নটা তৈরি হলো, এই আণবিক আয়ন থেকে পরে হচ্ছে কিভাবে ভাঙে সেটাই আমাদের এটা যখন হচ্ছে ভাঙে কত ভাবে ভাঙতে পারে। একটা জেনারেল হচ্ছে যে মনে করো গেল কি মিথাইল র্যাডিক্যাল, বাকিটুকু আয়ন, ঠিক আছে। এটা আসলে এইভাবে না থেকে থাকে হচ্ছে এইভাবে, সেকেন্ডারি ক্যাটায়ন হচ্ছে বেশি বেশি সুস্থিত। এটা হলো একটা এম বাই হচ্ছে এটা
43। আমরা বলেছিলাম যে 43, 57 অ্যালকেনগুলোর জন্য পাওয়া যায়, এটা 43 ভাগগুলো একটা। তারপরে যদি আমরা দেখি যে হচ্ছে এখানে এটা হচ্ছে একভাবে ভাঙে, আরেকটা যদি ভাঙে হচ্ছে এইভাবে, দেখো একই কাজ যদি হয় যে হচ্ছে এখানে আয়ন এখানে রেডিক্যাল, তাহলে CH3 প্লাস তাহলে এটা M/15 15, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে এখানে যেটা হলো যেখানে আয়ন রেডিক্যাল, তাহলে মিথাইলের উপর রেডিক্যাল, বাকিটার উপর চার্জ, ঠিক আছে, ওইটা হলো 43। আর একই কাজ যদি উল্টো হয়, মিথাইলের উপর রেডিক্যাল, মিথাইলের উপর চার্জ আর এটার উপর রেডিক্যাল, তাহলে কি তৈরি হয় 15 দিয়ে যে আণবিক ভর সেটা পাওয়া যায়। আচ্ছা, তারপরে দেখো আরো কিছু পাওয়া যায়, সেটা হচ্ছে মাঝে যদি ভাঙে, মাঝে তাহলে কি হয়, এটা আমরা মুছে দিই। মাঝে যদি ভাঙে তাহলে কি হচ্ছে, মানে দুইটা কার্বন, তাহলে কি হচ্ছে CH3 CH2 প্লাস, তাহলে হচ্ছে CH3 CH2 রেডিক্যাল। আমরা হচ্ছে আয়নগুলো ডিটেক্ট করতে হবে, আয়নগুলো, ঠিক আছে। তো এটা MB কত, 12 24 29, এটা হলো 29, তাহলে 15 29 43, এই যে 14 করে অ্যাপার্ট, 14 থেকে দূরে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। প্রথমে একটা বলে 15, তারপরে বললে 29, তারপর বললেন 43, এগুলো পাইলাম আর কি। আরও এইগুলো হচ্ছে নর্মালি পিক পাওয়া যায় আর কি, ঠিক আছে। 14, আরও কিছু এক্সট্রা পিক পাওয়া যায়, সেই পিকগুলো হচ্ছে আমরা যে একটু আগে যে পেলাম CH3 CH2 CH2, এরকম একটা পিক পেয়েছিলাম না, এরকম একটা পিক পাইছিলাম, এটার দরকার নেই, দরকার নেই। এইটা থেকে যেটা হয় কিছু ক্ষেত্রে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন চলে যায়, তখন হচ্ছে CH2, এটা হলো 41, এরকম পিক পাওয়া যায়, ঠিক আছে। ওই যে আমাদের যে 43 যেটা ছিল সেখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে একটা দ্বিবন্ধন হয়ে যায়, এরকম পাওয়া যায়। আর একটা পাওয়া যায় আমাদের যে 29 যেটা ছিল সেখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে যায়, M/E হচ্ছে 27, ঠিক আছে। 29 ছিল, সেখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে 27। তাহলে আমাদের যদি N বিউটেনের ফ্র্যাগমেন্টেশন ব্যাখ্যা করতে বলে, প্যাটার্ন ব্যাখ্যা করতে বলে, যে এই তোমাকে অনেক সময় বলে দেবে যে একটা যৌগ ফ্র্যাগমেন্ট করে ভেঙে আমরা হচ্ছে পাইলাম কি 15 27 29 41 43 58, এই ফ্র্যাগমেন্টেড যে আয়নগুলো পাইলাম, এই আয়নের পিকগুলো পাইলাম, যৌগটা কি ব্যাখ্যা করো। তখন তুমি হচ্ছে জেনারেল ট্রেনগুলো মনে করবো। অ্যালকেনগুলোর ক্ষেত্রে কী কী হয়, অ্যালকেনগুলোর ক্ষেত্রে সে 14 দূরে দূরে পাওয়া যায়, নর্মালি 14 দূরে অন্য কিছু ক্ষেত্রেও পাওয়া যায়, কিন্তু অ্যালকেনগুলোর ক্ষেত্রে সবসময় পাওয়া যায়। 14 15 29 43 এগুলো দিকে যখন বুঝবো তখন বুঝবো হ্যাঁ আমাদের এটা অ্যালকেন হওয়ার সম্ভাবনা আছে। আর 58 যখন সবচেয়ে আণবিক ভর যেটা বেশি, সেটা আছে তার মলিকুলার আয়ন। এটা মনে রাখতে হবে যে যতগুলো আয়ন দেওয়া থাকবে, পিক দেওয়া থাকবে, তাদের মধ্যে আণবিক ভর সবচেয়ে বেশি যায়, সেটি হচ্ছে মলিকুলার আয়ন, আণবিক আয়ন। তার মানে 58 হচ্ছে তার আণবিক আয়ন। আণবিক আয়ন মিনস এটা আমাদের যে যৌগটা দিয়েছে সেই যৌগটার আণবিক ভর, ঠিক আছে। তাহলে 58 হচ্ছে আণবিক ভর। তার মানে 58 কি মিলে, যদি আমরা দেখি 4 কার্বন 4 × 48, আর হচ্ছে 3 3 6 আর 2 8 10 10, তাহলে 48 জায়গাটা 48 আর 10 58, 58। তাহলে এটা আমরা একটা প্রথমে ধারণা করতে পারি। তারপরে ফ্র্যাগমেন্টেশনগুলো ভেঙে 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 এইভাবে দেখাইতে হবে যে এইভাবে তৈরি হয়, এটা ভেঙে এটা তৈরি হয়, এটা তৈরি হয়, আগে যেগুলো দেখিয়েছি সেগুলো তৈরি হয়, সবগুলো দেখে এইভাবে হচ্ছে তোমাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তাহলে 5 মার্কস থাকতে পারে একটা যৌগের জন্য, এটা কীভাবে ভাঙে, ফ্র্যাগমেন্টেশন হয় কীভাবে দেখা হয়। এটা হচ্ছে আমরা বললাম অ্যালকেনের জন্য। এরকম অ্যালকেন অ্যারোমেটিক যৌগ এরকম প্রত্যেকটার জন্যই আমাদের হচ্ছে আমরা কিছু উদাহরণ দেবো, ঠিক আছে। তোমরা একটু খেয়াল করতে থাকো, আর হচ্ছে একটু বই যেটা আছে সেটা দেখতে থাকো। আমি হচ্ছে এই যে অংশটা সেটা করাচ্ছি হচ্ছে এই যৌগটা থেকে, এই বইটা থেকে, এলিমেন্টারি অর্গানিক স্পেকট্রোস্কোপি Y.R. শর্মা, নীল খেতেও পাবা, অসুবিধা নেই, কেমিস্ট্রির বই Y.R. শর্মা, এই অংশটা এখান থেকে পড়াচ্ছি। তুমি একটু দেখতে পারো, এর মধ্যে থেকে আছে, এইভাবেই আছে, আমি যেভাবে পড়াচ্ছি এইভাবেই আছে,
আরও অনেক বই আছে আর কি, ঠিক আছে। পাভিয়ার বই আছে, স্পেকট্রোস্কোপি, সলোমন আছে, যেগুলো তুমি পড়তে চাও বলো। তবে একটু খেয়াল করতে হবে, বারবার প্র্যাকটিস করলে। শুধু তাই না, আরেকটা বিষয় হবে তোমাদের পরীক্ষায় যেটা আসবে, সেটা হচ্ছে যে আইআর, এনএমআর, মাস, ইউভি সবগুলো মিলিয়ে একটা হচ্ছে কম্বাইন্ড একটা সলিউশন দিতে বলবে একটা যৌগের হচ্ছে আয়ার ভ্যালু, এগুলো আয়ারের হচ্ছে এই মানগুলো পাওয়া যায়, এনএমআরের এই মানগুলো পাওয়া যায়, ইউভি মানগুলো পাওয়া যায়, আর মাসের হচ্ছে এই পাওয়া যায়। এই যৌগটা হচ্ছে কী ব্যাখ্যা করো, সেটা ব্যাখ্যা করতে গেলে তোমাকে সবগুলো জানতে হবে, সবগুলো নিয়েই তোমাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। অনেক জটিল কিছু না, এগুলো তুমি হচ্ছে যদি সবগুলো একটু পড়ো তাহলে তোমার ধারণা হবে এবং পারবা, ঠিক আছে।